ফিজিক্স রাজশাহী বোর্ড 2026-এর কোশ্চেনটা হচ্ছে একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে একটি বর্গাকার বস্তুর ক্ষেত্রফল পরিমাপের দৈর্ঘ্য পরিমাপ করে এত সেমি পেল। যন্ত্রটির প্রধান স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের ঘর 50 ঘর মূল স্কেলের 49 ঘরের সমান। অপর একজন শিক্ষার্থী তারের ব্যাস পরিমাপ করলো এত সেমি। গতে বলছে যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে তথ্যগুলা লিখব এখানে। প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপ করে এত সেমি পেল, তার মানে এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 12 সেমি। তারপরে যন্ত্রটির প্রধান স্কেলের পার্ট ক্যাপিটাল এম দেওয়া আছে 12.5 সেমি। ভার্নিয়ার স্কেলের ঘর 50 ঘর মূল স্কেলের 49 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 1 মাইনাস 50 ঘর 49 ঘরের সমান। তাহলে এটা ক্যালকুলেটরে 0.02 মিলিমিটার পাওয়া যাবে, অথবা এটা এইভাবে বের করা যাবে 1/50। n এর মান 50 দেওয়া আছে, তাহলে সেম উত্তর পাওয়া যাবে 0.02 মিলিমিটার। এবার এটাকে সেমিতে নিতে হবে, যেহেতু এগুলা সেমিতে আছে, তাহলে 0.02 ডিভাইডেড বাই 10 দ্বারা ভাগ করব, তাহলে এটা সেমিতে পাওয়া যাবে, তাহলে 0.002 সেমি। এবার বলছে ভার্নিয়ার সমপাতন মানে v ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করব। তাহলে সূত্রটা লিখব, আমরা জানি L ইকুয়াল টু m প্লাস v গুণ vc, বা mটা প্লাসের আছে এখানে আসলে মাইনাস, তাহলে L মাইনাস m ইকুয়াল টু v গুণ vc, বা এবার vcটা গুণে আছে তাহলে ভাগে যাবে, তাহলে b, তাহলে L মাইনাস m আর এটা গুণে আছে তাহলে ভাগে যাবে, তাহলে vc, বা এবার মান বসাবো। L এর মান হচ্ছে 12.52 মাইনাস আর m এর মান হচ্ছে 12.5, আর ডিভাইডেড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.002 ইজ ইকুয়াল টু b, বা তাহলে এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে 0.02 ডিভাইডেড বাই 0.002 v। সুতরাং v ইজ ইকুয়াল টু এটা ভাগ করলে 10 পাওয়া যাবে। সুতরাং যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন এত। গহতে বলছে ক্ষেত্রফল পরিমাপের কোন শিক্ষার্থীর পরিমাপ বেশি গ্রহণযোগ্য, গাণিতিকভাবে মতামত দাও। প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে আগে বের করব দৈর্ঘ্য পরিমাপ করে এত পেল। তাহলে প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে একম ক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্যটা ছিল 12.52 সেমি। তারপর আমি ভার্নিয়ার কনস্ট্যান্টটা 0.002 সেমি, এটা আমি গহতে পাই। যেহেতু এখানে ত্রুটির মানটা দেওয়া নেই, এই কারণে ত্রুটিটা হবে সুতরাং চূড়ান্ত ত্রুটি এই ভার্নিয়ার কনস্ট্যান্টের যে মানটা এটার অর্ধেক হবে, তাহলে 0.001 সেমি। তার মানে এবার আপেক্ষিক ত্রুটিটা বের করব। সুতরাং দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি, তাহলে সূত্রটা ছিল আমার আপেক্ষিক ত্রুটির সূত্রটা ছিল আপেক্ষিক ত্রুটি, এটার সূত্রটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি, আর বাহিরে 100%। বেশ, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে আমার চূড়ান্ত ত্রুটি হচ্ছে এটা 0.001, আর পরিমাপকৃত ত্রুটিটা হচ্ছে 12.52
ইন্টু 100%, 0.001 গুণ 100, আর নিচে হচ্ছে 12.52, তাহলে এটা হবে 0.00798%। যেহেতু দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি পেলাম, কিন্তু আমার এখানে বের করতে হবে ক্ষেত্রফল। যেহেতু আমরা জানি ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, যেহেতু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, তাহলে 2 ইন্টু এই যে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির এটা দ্বিগুণ হবে, তাহলে 0.00798%। তাহলে এটা ক্যালকুলেটরে করব, তাহলে 0.01597%। এবার সেম ভাবে দ্বিতীয় জনেরটা বের করব। দ্বিতীয় জনেরটা ছিল ব্যাস পরিমাপের, তাহলে দ্বিতীয় জনের এখানে ব্যাস দেওয়া ছিল, ব্যাস আর দৈর্ঘ্য সেম একই হবে, ইজ ইকুয়াল টু 2.5 সেমি। তারপর চূড়ান্ত ত্রুটি সেম এইটাই হবে। তারপর সুতরাং ব্যাস সেম, এবার এটা বের করব, ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটিটা হবে আমার চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি সেম এটাই পাওয়া যাবে, 0.001 আর ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি হচ্ছে 2.5 ইন্টু 100%, তাহলে 0.001 2.5 ইন্টু 100 ইন্টু 1000, তাহলে এটা 0.04%। সেম ভাবে এবার ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, সুতরাং ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি সেম, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে, এই কারণে 0.04% কে আমি 2 দ্বারা গুণ দেব, তাহলে 0.08% পাওয়া যাবে। এবার তুলনা করব, যেহেতু 0.01597%, এই যে আমার এই মানটা এটা হচ্ছে 0.01, পরেরগুলো আমি বাদ দিলাম, আর এটা হচ্ছে 0.08, তাহলে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে আমার বেশি। যেহেতু এটা কম এই কারণে লেস দেন 0.08%। যার আপেক্ষিক ত্রুটি সবচেয়ে কম সেটাই ভালো, যেহেতু এটার মানে প্রথম জনের আপেক্ষিক ত্রুটির মান, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মান সবচেয়ে কম, তাহলে একম শিক্ষার্থী পর্যবেক্ষণ পরিমাপ বেশি গ্রহণযোগ্য। 3 নং কোশ্চেনটা হচ্ছে, ঘর্ষণহীন কোনো মেঝেতে এত বেগে এবং এত ত্বরণে 1 কেজি ভরের একটি খেলনা গাড়িকে এত সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকে। কোশ্চেন হচ্ছে প্রথম 10 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করো। তাহলে এখানে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে আমার, এত বেগে, তার মানে এটা শুরুর বেগ, এটা হচ্ছে আদি বেগ 10 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে এত ত্বরণে, তাহলে এটা হচ্ছে আমার ত্বরণের মান 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপরে 1 কেজি ভরের, যেহেতু আমার অতিক্রান্ত দূরত্ব, তাহলে সূত্রটা হচ্ছে এটা,
s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে আমার ইউ লাগবে, এ লাগবে, আর টিটা হচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ড, আর s ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে আর বাকি তথ্যগুলো লাগবে না, এখানে ভরের মান লাগবে না। তাহলে ইউর মান হচ্ছে আমার 10 ইন্টু টি হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু এর মানটা 1 ইন্টু টি এর মান 10 আর স্কোয়ারের স্কোয়ার, তাহলে 10 দশা 100 প্লাস হাফ ইন্টু, তাহলে আবার 10 দশা 100, তাহলে এটা ভাগ করলে 50 পাওয়া যাবে, তাহলে যোগ করলে 150, 150 মিটার। সুতরাং প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এটা। গহতে বলছে উক্ত ঘটনার পর গাড়িটির গতিশক্তির পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য, তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য আগে গতিশক্তিটা বের করব। তাহলে প্রথম 10 সেকেন্ড এর জন্য, তাহলে আমার প্রথম 10 সেকেন্ডের জন্য কি কি তথ্য লাগবে? সূত্রটা ব্যাক লাগবে, v ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে আমার এই তথ্যগুলো লাগবে। আদি ব্যাকটা ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপর এ লাগবে ত্বরণ, এটা ছিল 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর টাইমটা লাগবে 10 সেকেন্ড, তাহলে 10 প্লাস 1 ইন্টু 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে 20 মিটার পার সেকেন্ড। এবার গতি শক্তিটা বের করব। সুতরাং গতি শক্তি, এটাকে টি1 ধরলাম, হাফ এম ভি স্কোয়ার, এম এর মান লাগবে, এম হচ্ছে 1 কেজি, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 20 স্কোয়ার, তাহলে এটা 200, আর এককটা হচ্ছে জুল। এবার আমার প্রথম 10 সেকেন্ডের জন্য গতি শক্তি বের করলাম, এবার 10 সেকেন্ড পরে বের করব। তাহলে বলছে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকবে। তার মানে প্রথম 10 সেকেন্ডের জন্য যে বেগটা পেলাম 10 সেকেন্ড পরে সেম বেগ থাকবে। তাহলে 10 সেকেন্ড পরে বেগের মান একই থাকবে, যেহেতু এখানে পরিবর্তন হবে না এই কারণে সেম থাকবে, তাহলে গতি শক্তিটাই আমার সেম একই পাওয়া যাবে। সুতরাং টি2টা পাবো আমি এই 200 জুলে পাওয়া যাবে। এবার বলছে গাড়িটির গতি শক্তির পরিবর্তন, সুতরাং গতি শক্তির পরিবর্তন মানে হচ্ছে আমার পার্থক্যটা বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু টি2 মাইনাস টি1, তাহলে এটা 200 মাইনাস 200, তাহলে পরিবর্তনটা হবে আমার 0 জুল। তাহলে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, সেম। তাহলে উক্ত ঘটনার পর গাড়িটির গতিশক্তির পরিবর্তন 0 জুল হবে। তারপর কোশ্চেনটা হচ্ছে গ নম্বরে দৃশ্যকল্প 1 এর প্রদর্শিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে দৃশ্যকল্প 1 এর চিত্র এটা দেওয়া আছে। তাহলে তথ্যগুলো লিখব। সূত্রটা ছিল আমার এটা, যেহেতু কম্পাঙ্ক লাগবে তাহলে সূত্রটা হচ্ছে v ইকুয়াল টু f ল্যামডা। তার মানে আমার বেগ লাগবে, তাহলে এখানে তরঙ্গের বেগটা দেওয়া আছে v ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। তারপর আমার এখানে কম্পাঙ্ক বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে টোটাল দূরত্বটা উপরে বসবে, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমার 20। এবার উপর আর নিচ এই দুইটা মিলে পূর্ণ একটা, এখানে একটা, তারপর আবার এখানে আরেকটা ঢেউ, এই কারণে দুইটা 2 নিচে বসবে, তাহলে এটাকে ভাগ করলে 10 মিটার পাওয়া যাবে। আর বের করতে বলছে কম্পাঙ্ক, তাহলে f ইজ ইকুয়াল টু ওয়াট, বা f ল্যামডা ইজ ইকুয়াল টু v, সুতরাং f ইকুয়াল টু v বাই ল্যামডা। এবার মান বসাবো, তাহলে 15
আর এখানে হচ্ছে 10, তাহলে ভাগ করলে 1.5 কম্পাঙ্কের একক হার্টজ। সুতরাং দৃশ্যকল্প 1 এ প্রদর্শিত তরঙ্গের কম্পাঙ্ক এত হার্টজ। তারপরে গহন কোশ্চেনটা বলছে দৃশ্যকল্প 2 এর ব্যক্তি একাধিক প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিক যুক্তি সহ মতামত দাও। তাহলে দৃশ্যকল্প 2 এ পরস্পর এত মিটার দূরে অবস্থিত দুইটি উঁচু দেওয়ালের মাঝে দাঁড়িয়ে, দুইটি উঁচু দেওয়াল, তাহলে এটাকে আমি ধরলাম দুইটা উঁচু দেওয়াল, এটাকে এই দুইটি উঁচু দেওয়াল ধরলাম, তাহলে এগুলো হচ্ছে আমার এবার এগুলো প্রতিফলক হবে। দুইটি উঁচু দেওয়ালের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি জোরে শব্দ করলো প্রথম দেয়াল থেকে ব্যক্তির দূরত্ব, তার মানে এটা যদি ব্যক্তিটা হয় তাহলে ব্যক্তির দূরত্ব হচ্ছে প্রথম দেয়াল থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার 20 মিটার, এবং ওই সময় বাইরের তাপমাত্রা এত ছিল, আর টোটাল দূরত্বটা হচ্ছে এটা। তাহলে এই যে এখান থেকে এতটুকু দেয়ালের দূরত্ব হচ্ছে 60 মিটার আর এটা হচ্ছে 20 মিটার। তাহলে আমার এই অংশটা বের করতে হবে, এটা এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম আর এটা সি। তারপরে দেওয়া আছে টেম্পারেচার, তাহলে এবার তথ্যগুলো লিখব। তাহলে এখানে তাহলে যেহেতু টেম্পারেচার দেওয়া আছে এই কারণে T1 টা লিখব 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 273 কেলভিন লিখব, 273 কেলভিন। তারপর V1 দেওয়া নেই, তাহলে V1 টা আমি 330 মিটার পার সেকেন্ড লিখব। তারপর T2 দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে লিখতে পারবো 28 প্লাস এটার সাথে 273 যোগ করব কেলভিন, তাহলে 8 3 11 7 8 9 10 301 কেলভিন। তারপর এখানে V2 টা আগে বের করতে হবে, আমার V2 নেই, তাহলে আমরা জানি সূত্রটা ছিল V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1, বা আমার V2 বের করতে হবে, তাহলে V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1, আর এটা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, এটা ভাগে আছে তাহলে গুণে চলে যাবে V1। তাহলে এবার মান বসাবো, T2 এর মান 301 ডিভাইডেড বাই 273 আর বাইরে হচ্ছে 330। তাহলে এবার এটাকে ক্যালকুলেটরে তুলবো, তাহলে রুট ওভার 301 ডিভাইডেড বাই 273 আর বাইরে হচ্ছে 330, 346.5, তাহলে এটা হচ্ছে 346.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বেগের মানটা এটা পেলাম। এ বি এর দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে সুতরাং V2। আচ্ছা, এ বি এর দূরত্বটা হচ্ছে আমার 20 মিটার, তারপর এখান এ থেকে সি এর দূরত্বটা হচ্ছে 60 মিটার, তাহলে আমার এ বি থেকে সি এর দূরত্বটা সবাই বের করব। তাহলে বিসি এর বেলা 60 মাইনাস 20, তাহলে 40 মিটার হবে। তাহলে এবার আমার বি এর শব্দ এ প্রতিফলকে, বি এর শব্দ এ প্রতিফলকে বাধা পেয়ে বিতে আসতে সময়, এখানে বি থেকে শব্দ করলে বিটা আবার এতে বাধা পেয়ে আবার বি এর কাছে আসবে, তাহলে এই ক্ষেত্রে আমার সময়টা হবে, সূত্রটা হচ্ছে আমার এটা 2d ইকুয়াল টু vt। তাহলে আমার টি বের করবো, তাহলে বিটা ভাগে চলে যাবে, তাহলে 2d ডিভাইডেড বাই v। এবার 2 ইনটু আমি বি থেকে এর জন্য করছি এই কারণে 220 আর ভিটা হচ্ছে 346.5। তাহলে এটা সময়টা পাওয়া যাবে 0.1154 সেকেন্ড। আবার তারপর বি এর শব্দ সি তে বাধা পেয়ে আবার বি তে আসতে সময়, বি এর
শব্দ সি তে বাধা পেয়ে বিতে আসতে সময়। তাহলে এটা টি টু, সেম সূত্র। এবার সরাসরি মান বসিয়ে দেব। 2 ইন্টু ডি এর মানটা হচ্ছে বি থেকে সি 40 মিটার, তাহলে 40 আর ডিভাইডেড বাই বি এর মান সেম থাকবে 346.5। এটা পাওয়া যাবে 0.23088 সেকেন্ড। এবার আমার সময়ের ব্যবধানটা লাগবে, তাহলে সুতরাং সময়ের ব্যবধান t ইকুয়াল টু t2 মাইনাস t1, তাহলে t2 এর মানটা হচ্ছে 0.23088 মাইনাস আর 1 এর মানটা হচ্ছে 0.1154 সেকেন্ড। তাহলে এবার বিয়োগ করব 0.1154, তাহলে এটা বিয়োগ করলে পাওয়া যাবে 0.1154 সেকেন্ড। যেহেতু সময়ের ব্যবধান 0.1 থেকে বড়, যেহেতু 0.1154 সেকেন্ড গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তাই ব্যক্তি একাধিক প্রতিধ্বনি শুনতে পারবে। তারপর 5 নং কোশ্চেনটা হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। এখান থেকে সি বিন্দুতে, তাহলে গ নং এ বিভব শক্তির সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু এম জি এইচ। তার মানে আমার ভর লাগবে, এখানে ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে এম ইকুয়াল টু 5 কেজি। তারপর আমার জি লাগবে, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর এইচ লাগবে হাইট। তাহলে বিভব শক্তি বলছে সি বিন্দুতে, বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে যে বিন্দুর কথা বলছে ওই বিন্দুতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে ভূমি থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব 21, এই কারণে উচ্চতাটা 21 সেমি হবে, 21 মিটার হবে। তাহলে এম এর মান হচ্ছে 5 ইন্টু জি এর মান 9.8 ইন্টু 21। তাহলে ক্যালকুলেটরে পাওয়া যাবে 5 ইন্টু 9.8 ইন্টু 21, 1029। তাহলে শক্তি এই কারণে জুল। সুতরাং সি বিন্দুতে বিভব শক্তি এইটা। তারপরে কোশ্চেনে বলছে এ ও বি বিন্দুতে মোট শক্তি সমান কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। এ আর বি বিন্দু, তার মানে এ আর বি বিন্দুর দূরত্বটা আগে বের করতে হবে। এখানে এ বি এতটুকুর দূরত্ব আর বি সি এতটুকুর দূরত্ব সমান, আর এটা দেওয়া আছে দূরত্বটা সি ডি এর 2/3। তাহলে তথ্যগুলো আগে লিখবো। এখানে সি থেকে এটা ডি এর দূরত্ব, তাহলে সি ডি এর মান দেওয়া আছে। সুতরাং এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 2/3 সিডি। এই যে এই শর্তটা লিখলাম, এবার মান বসাবো। তাহলে 2/3 ইন্টু সিডি এর মান হচ্ছে 21, তাহলে 3 7 21, তাহলে 14 মিটার হবে। এবার প্রথম আমার এ বিন্দুতে মোট শক্তিটা আগে বের করতে হবে। আগে এম এর মানটা লিখি, ভরটা ছিল 5 কেজি। সুতরাং এ বিন্দুতে মোট শক্তি, এটাকে আমি ই1 ধরলাম। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হবে গতি শক্তি আর বিভব শক্তি সমষ্টি, তাহলে গতি শক্তি টি প্লাস বিভব শক্তি ভি। এবার যেহেতু এ বিন্দুতে শুরুতে গতি শক্তি থাকবে না, এই কারণে শুরুতে 0 প্লাস আর বিভব শক্তি হচ্ছে mgh। যেহেতু এটা এ বিন্দুতে শুরুর অবস্থাতে রয়েছে, এখানে কোনো দূরত্ব অতিক্রম করেনি, তাই এটার বেগ থাকবে না, এই কারণে শুরুর অবস্থা টি এর মান 0। তাহলে 0 প্লাস mgh, m এর মান হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু, এবার এ বিন্দুতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ভূপৃষ্ঠ থেকে, তাহলে এই ডি বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্বটা হবে এইচ এর মান
তাহলে এটা এডি হবে, এইচ এর মানটা হবে এডি, এডি। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু, এখানে এডি এর মানটা আগে বের করতে হবে। তাহলে এডি হবে আমার এখানে 14, আবার এখানে 14, তাহলে 14 প্লাস 14 প্লাস তারপর এখানকার দূরত্ব 21, 21, 9 2 3 4, 49, তাহলে 49 মিটার, 49। তাহলে এবার এগুলোকে গুণ দেব, 2401, 2401 জুল। এবার বি বিন্দুতে মোট শক্তি বের করব। বি বিন্দুতে মোট শক্তি, এটাকে আমি E2 ধরলাম, সেম সূত্র ইউজ করব, T প্লাস ভি। যেহেতু এবার বি বিন্দুতে, তার মানে এটা দূরত্ব অতিক্রম করছে, তার মানে এখানে আমার বেগ থাকবে, আর বেগ থাকবে মানে গতি শক্তি থাকবে। তাহলে টি এর সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস, আর ভি এর সূত্র হচ্ছে এম জি এইচ, এটা আপাতত প্রাইম দিলাম। তাহলে হাফ এম, এবার ভি এর সূত্র আছে, এটা উপর থেকে নিচের দিকে পড়ছে, তার মানে ভি স্কোয়ারের সূত্র হবে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ প্লাস এম জি এইচ প্রাইম। তাহলে এখানে ইউর মান নেই, তাহলে ইউ না লিখলে চলবে। তাহলে হাফ এম ইন্টু 2জি এইচ প্লাস এম জি এইচ প্রাইম। তাহলে এই টু কাটা, তাহলে এখান থেকে আমি এম জি এইচ প্লাস এম জি এইচ প্রাইম, তাহলে এখান থেকে আমি এম জি কমন নিতে পারি, তাহলে এম জি কমন নিলে এইচ প্লাস এইচ প্রাইম থাকবে। তাহলে এবার মান বসাবো, 5 ইন্টু 9.8 ইন্টু, এখানে এইচ এর মান বি বিন্দুতে এইচ এর মান হবে, এটা হচ্ছে আমার এইচটা হচ্ছে আমার গতি শক্তির এইচ। তাহলে গতি শক্তির বেলা বি বিন্দুতে এইচ হবে উপর থেকে নিচ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে উপর থেকে নিচ 14 মিটার, তাহলে এই 14 মিটার এ বির দূরত্ব, তাহলে 14 হবে। এবার প্লাস এইচ প্রাইমটা হচ্ছে আমার বিভব শক্তির এইচ। তাহলে বি বিন্দুতে এইচ এর দূরত্বটা হবে ভূমি থেকে এই বি বিন্দু পর্যন্ত দূরত্ব কতটুকু, তাহলে এই 21, 21 এর সাথে 14 যোগ হবে, তাহলে 21 প্লাস 14, তাহলে এটা পাওয়া যাবে 35, তাহলে 35। এবার এই সম্পূর্ণটা ক্যালকুলেটরে তুলব, সেম উত্তর পাওয়া যাবে 2401 জুল। এবার ফাইনাল উত্তরটা হবে, যেহেতু E1 ইজ ইকুয়াল টু E2, তাই এ ও বি বিন্দুতে মোট শক্তি সমান হবে। 6 নং কোশ্চেনটা হচ্ছে, এত সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যবিন্দু একটি লক্ষ্যবস্তু স্থাপন করা হলো, আর গতে বলছে বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে ফোকাস দূরত্ব গ নাম্বার, এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব দেওয়া আছে 12 সেমি, তাহলে এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব এফ, এটা টোটাল 12 সেমি দেওয়া আছে। তারপরে এখানে বলছে অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যবিন্দু একটি লক্ষ্যবস্তু আছে, তার মানে এটা হচ্ছে পি হচ্ছে আমার মেরু। তাহলে এই প্রধান ফোকাস ও মেরুর মাঝে একটা লক্ষ্যবস্তু স্থাপন করা আছে, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে এটার অর্ধেক। তাহলে এখানে ফোকাস দূরত্বটা হবে f ইজ ইকুয়াল টু 12 সেমি, আর লক্ষ্যবস্তুর দূরত্বটা হবে প্রধান ফোকাস ও মেরুর মাঝখানে আছে, এই কারণে টোটাল দূরত্বের অর্ধেক হবে, তাহলে 6 সেমি। এবার আমার বের করতে বলছে বিম্বের দূরত্ব, তার মানে b ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে সূত্রটা হচ্ছে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। যেহেতু আমি বি বের করব, তাহলে বা
সাইডটা চেঞ্জ করব, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f বা 1/v ইজ ইকুয়াল টু 1/f, এটা প্লাসের আছে ওইখানে গেলে মাইনাস। তাহলে এবার লসাগু করব, লসাগু করলে f আর u পাওয়া যাবে। তাহলে এই হর মিল আছে এই কারণে u মাইনাস আবার u মিল আছে এই কারণে f টা বসবে বা 1/v। এবার মান বসাবো, u এর মান হচ্ছে আমার 6, তাহলে 6 মাইনাস f এর মান 12, তাহলে 6, তাহলে 12 ইনটু 6, তাহলে এটা করলে বিয়োগ করলে 6 পাওয়া যাবে আর নিচে পাওয়া যাবে 12 ইনটু 6, তাহলে এটা আর এটা কাটবো, তাহলে মাইনাস 1/12 পাওয়া যাবে। সুতরাং বা 1/v। এবার বিপরীতকরণ করব, তাহলে এবার বিপরীতকরণ করব, তাহলে বিপরীতকরণ করলে পাওয়া যাবে v ইজ ইকুয়াল টু মাইনাস 12 সেমি। সুতরাং বস্তুটি বিম্বের দূরত্ব হবে 12 সেমি, আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন এই কারণে বিম্বের দূরত্বটা অবাস্তব হবে, সুতরাং বিম্বটি অবাস্তব। ব্যাস এটাই অ্যান্সার। তারপর একটা গহ কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়েও বিবর্ধিত রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আমি প্রথমে রশ্মিচিত্রটা আঁকবো। তাহলে এটাকে আমি এম প্রাইম ধরলাম, এটা অবতল একটা দর্পণ। তারপর অবতল দর্পণের প্রধান ফোকাসটা আমি এটা ধরলাম এফ, আর এটাকে আমি বক্রতার কেন্দ্র সি ধরলাম। তাহলে অবতল দর্পণের প্রধান ফোকাস এই বিন্দুটা, প্রধান ফোকাস ও মেরুর মধ্যবিন্দু, মেরু হচ্ছে আমার এই জায়গাটা, মেরুর মধ্যবিন্দুতে একটি লক্ষ্যবস্তু, তার মানে প্রধান ফোকাস আর মেরুর মাঝখানে একটা লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুটাকে আমি এটা ধরলাম। তাহলে এটাকে আমি ও আর এ বিবেচনা করলাম। তাহলে লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু, তার মানে ও হতে একটা রশ্মি দর্পণে পড়বে, তারপর দর্পণ থেকে প্রধান ফোকাসের মধ্যবিন্দু দিয়ে রশ্মিটা চলে যাবে, তারপর অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হবে। তাহলে দর্পণে আপতিত হবে, এটা যে পথে আপতিত হবে সেম একই পথে আবার ফিরে, এটা যে পথে আপতিত হবে সেম একই পথে আবার প্রতিফলিত হবে। এবার যদি আমি এই দুটোটা রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দুটা। এবার তাহলে এটাকে আমি দিলাম ও প্রাইম, তাহলে এটা হচ্ছে আমার ও বিন্দুর জন্য, তাহলে ও বিন্দুর জন্য ও প্রাইমটা হচ্ছে এটা আমার অবাস্তব একটা বিম্ব। এবার ও প্রাইম হতে প্রধান অক্ষ, এবার ও প্রাইম হতে প্রধান অক্ষের উপর আমি ও প্রাইম এ প্রাইম একটা লম্ব টানবো, তাহলে ও প্রাইম এ প্রাইমটা হচ্ছে আমার অবাস্তব প্রতিবিম্ব এ প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে আমার অবস্থানটা হবে দর্পণের পেছনে, আর প্রকৃতিটা হবে, প্রকৃতি মানে এটা বাস্তব না অবাস্তব, যেহেতু এটা সোজাসুজি আছে, আমার লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব তার একই দিকে সোজাসুজি আছে, এটা উল্টো দিকে নেই, মানে উপর নিচে নেই, যেহেতু সোজাসুজি আছে এই কারণে এটা অবাস্তব। আগে লিখবো সোজা, অবাস্তব, অসদ। তারপরে এটার আকৃতিটা লাগবে, আকৃতি মানে এটা কিরূপ, খর্বিত মানে হচ্ছে ছোট আর বিবর্ধিত মানে হচ্ছে বড়, যেহেতু আমার লক্ষ্যবস্তুর দূরত্বের তুলনায় এই দূরত্বটা বেশি এই কারণে এটা বড় হবে, তার মানে বিবর্ধিত হবে। আকৃতি হচ্ছে আমার বিবর্ধিত, ব্যাস এটাই উত্তর।
তাহলে এটা থিওরিটিক্যাল উত্তরটা দেব। এখানে প্রথমে দেব এম পি এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ, এফ হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তারপরে দেব প্রধান ফোকাস ও মেরুর মাঝখানে একটি লক্ষ্যবস্তু ও এ অবস্থিত। এবার ও এর লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু ও হতে একটি রশ্মি প্রথমে দর্পণে পড়বে, তারপর দর্পণ থেকে প্রধান ফোকাসের মধ্য দিয়ে রশ্মিটা চলে যাবে। তারপর অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হবে, এই বিন্দুটা ঘেঁষে দর্পণে আপতিত হবে। এটা যে পথে আপতিত হবে সেম একই পথে আবার ফিরে আসবে। এবার উভয় রশ্মিকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে একটি মিলিত বিন্দু পাওয়া যাবে, যা ও বিন্দুর জন্য ও প্রাইম বিন্দুটি হচ্ছে অবাস্তব। এবার ও প্রাইম হতে প্রধান অক্ষের উপর ও প্রাইম এ প্রাইম লম্ব আঁকি, তাহলে ও প্রাইম এ প্রাইম হবে আমার ও এর অবাস্তব প্রতিবিম্ব। তারপরে এগুলা দেব। 7 নং কোশ্চেনটা হচ্ছে এর মান, বি এর মান এবং সি তিনটা বস্তু দেওয়া আছে। সি বস্তুটি এ ও বি এর মাঝে অবস্থিত, যেখানে এসি আর বিসি এর দূরত্ব দেওয়া আছে। বলছে এ আর বি এর মধ্যে ক্রিয়াশীল বলটা নির্ণয় করতে। তাহলে এখানে তাহলে Q1 দেওয়া আছে 50 কুলম্ব প্লাস 50 কুলম্ব, আর Q2 দেওয়া আর বি এর মানটা Q2 হবে, তাহলে প্লাস 30 কুলম্ব। শুধু এ আর বি লাগবে আমার। সি বস্তুটা এ আর বি এর মাঝে অবস্থিত, মানে এরকম, এটা এ এটা বি, আর এই সি বস্তুটা হচ্ছে এ আর বি এর মাঝখানে অবস্থিত। তাহলে এসি হচ্ছে আমার 30 সেমি, তারপর বিসি হচ্ছে আমার 10 সেমি। তার মানে আমার এ বি এর দূরত্বটা হবে, দুটোটা যোগ করতে হবে। তাহলে দূরত্ব ডি ইজ ইকুয়াল টু 30 প্লাস 10 সেমি, তাহলে এটা 40 সেমি হবে। আর এটা মিটারে নেওয়া লাগবে, এই কারণে 100 দ্বারা ভাগ করব, আর এটা মিটার হবে, তাহলে 0.4 মিটার হবে। তারপর আমার কে এর মানটা লাগবে, কে ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে ক্রিয়াশীল বল F ইজ ইকুয়াল টু হোয়াট? সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। তাহলে কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু তারপর Q1 এর মান হচ্ছে আমার 50 প্লাস Q2 হচ্ছে 30 আর ডি এর মান হচ্ছে 0.4 আর স্কোয়ারের স্কোয়ার। তাহলে এবার এটা আমি ক্যালকুলেটরে তুলবো, তাহলে আনসারটা পাওয়া যাবে 8.4375 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। তাহলে ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে এইটা। হতে বলছে আমার সি বস্তুটি কোন দিকে ধাবিত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এখানে গহতে আমার দেওয়া আছে এ বস্তু, বি বস্তু, আর সি বস্তুটা হচ্ছে আমার এ আর বি এর মাঝখানে, তাহলে এটা হচ্ছে আমার সি। আর এন থেকে আর এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 30 সেমি, মানে 0.3 মিটার, আর বিসি এর দূরত্বটা হচ্ছে 10 সেমি, মানে 0.1 মিটার। এগুলাকে 100 দ্বারা ভাগ করব। তারপর এটা দেওয়া আছে, এটাতে দেওয়া আছে আমার 50 কুলম্ব প্লাসের, আর এটা হচ্ছে প্লাস 30 কুলম্ব, আর এটা হচ্ছে প্লাস 1 কুলম্ব। এবার বলছে সি বস্তুটি, মানে এটা কোন দিকে যাবে, এর দিকে যাবে না বি এর দিকে যাবে, এটা আমি বুঝবো বলের থেকে। যার বলের মান কম হবে সেটা সেদিকে ধাবিত হবে। যদি এসি এর ক্ষেত্রে বল বের করি, প্রথমে এসি এর ক্ষেত্রে বল বের করব, তারপর বিসি এর ক্ষেত্রে। তাহলে এসি এর ক্ষেত্রে Q1 হচ্ছে আমার 50 কুলম্ব, Q2 1 কুলম্ব, তারপর ডি হচ্ছে 30 সেমি, আর এটা 100 দ্বারা ভাগ করলে 0.3 মিটার পাবো। তারপর আমার F1 বের করব, F1 ইকুয়াল টু হোয়াট? তাহলে সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু K, তারপর হচ্ছে Q1
Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে কে, তাহলে 50 ইন্টু 1 আর ডি এর মান হচ্ছে 0.3। তাহলে 163.67 কে। এবার আবার আবার এবার বিসি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে জাস্ট বিসি এর ক্ষেত্রে করব। তাহলে Q1 হবে, এবার কিউ প্রাইম ধরলাম এটাকে, এটা 30 কুলম্ব, এই যে এটা। তারপর Q2 সেম থাকবে, Q2 1 কুলম্ব। আর ডি এর মানটা হবে আমার বি থেকে সি এর দূরত্ব 10 সেমি দেওয়া আছে, বিসি 10 সেমি। এবার এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.1 পাবো, আর F2 টা ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করব, F2 ইজ ইকুয়াল টু কে, তারপর Q1, সূত্রের Q1, তাহলে Q1 ছিল আমার 30 ইন্টু 1 আর দূরত্বটা হচ্ছে 0.1 স্কোয়ার। আচ্ছা এখানে স্কোয়ার দেব, তাহলে এখানে স্কোয়ার দিলে এটা পাওয়া যাবে 56K। তাহলে এটা পাবো 0.1 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর করলে পাওয়া যাবে, তাহলে 3000K। এটা হচ্ছে আমার F1 এর মান, আর এটা হচ্ছে আমার F2 এর মান। এবার তুলনা করব, যেহেতু F2 এর মান বড়, F2 হচ্ছে আমার 3000K আর F1 হচ্ছে আমার 555.56K। কে মানে হচ্ছে 9 × 10⁹ এটা না বসালে চলবে। তাহলে আমার F2 এর মান বড়, এটা হতে F1 হতে গ্রেটার দেন F1, তাই সি বিন্দুটি, তার মানে আমার কম বল হচ্ছে আমার এটা, তাহলে F1 এর দিকে ধাবিত হবে, F1 এর দিকে ধাবিত হবে, এটা। 8 নং কোশ্চেনটা হচ্ছে, এত গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করায় এটি এত বেগে খাড়া উপরের দিকে উঠলো। গত বলছে বলটি সর্বোচ্চ উচ্চতায় কত সময় লাগবে। তাহলে এখানে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সূত্রটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। তার মানে আমার আদি বেগ লাগবে, তার মানে আমার বেগ লাগবে, আদি বেগটা হচ্ছে 39.2 মিটার পার সেকেন্ড, আর জি লাগবে, জি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে মান বসাবো, আর এখানে টি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এখানে মান বসাবো 39.2 আর নিচে 9.8। তাহলে এটা ক্যালকুলেটরে করব, তাহলে 4 সেকেন্ড পাওয়া যাবে, তাহলে 4 সেকেন্ড। সুতরাং বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে 4 সেকেন্ড। তারপরে কোশ্চেনটা হচ্ছে, ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি 1/3 উচ্চতায় বিভব শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে মতামত দাও। তাহলে বলকে আঘাত করার সময়, গ, তাহলে আঘাত করার সময় আমার ভর দেওয়া আছে 300 গ্রাম। তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিব, কেজি। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 0.3 কেজি। তারপর আমার জি এর মান লাগবে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর এখানে দেওয়া আছে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, তার মানে, তারপর আবার ব্যাগটা দেওয়া আছে, আদি বেগ হচ্ছে
39.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে মোট শক্তি বের করতে বলছে প্রথমে, তাহলে মোট শক্তি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে মোট শক্তির সূত্রটা হচ্ছে ইকুয়াল টু টি প্লাস গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতিশক্তির সূত্রটা হচ্ছে হাফ mv স্কয়ার আর প্লাস বিভব শক্তির সূত্রটা হচ্ছে mgh। তারপর এবার মান বসাবো, তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 0.3 ইন্টু ভি এর মান, এই যে শুরুর যে আদি বেগটা ছিল এটা ভি এর মান হবে, তাহলে এখানে ভি না লিখে ইউ লিখবো, তাহলে ইউ স্কয়ার, তাহলে ইউর মান হচ্ছে আমার এটা 39.2 আর স্কয়ারের স্কয়ার প্লাস, যেহেতু এখানে হাইট নেই এই কারণে এটা শূন্য লিখবো, যেহেতু উচ্চতাটা নেই তাহলে এটা শূন্য লিখবো, আঘাতের মুহূর্তে কোনো উচ্চতা ছিল না তাহলে এই কারণে এটা শূন্য। এবার এটা ক্যালকুলেটরে তুলবো, তাহলে এবার এটা ক্যালকুলেটরে তুলবো, হাফ ইন্টু 0.3 ইন্টু 39.2 স্কয়ার, তাহলে এটা 230.496 জুল। এবার বলছে 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা, তাহলে 1/3 উচ্চতায়, তাহলে আগে সর্বোচ্চ উচ্চতাটা বের করব, সর্বোচ্চ উচ্চতা তাহলে সূত্রটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এখানে মাইনাস ইউজ হবে, যেহেতু এটা খাড়া উপরের দিকে উঠছে এই কারণে মাইনাস চিহ্ন ইউজ করলাম, বা আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 এই কারণে এটা 0, আর আদি বেগটা ছিল 39.2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8h, বা এবার এটা ভিতরে আনবো, মাইনাস আছে ভিতরে আসলে প্লাস, তাহলে 19.6 পাওয়া যাবে, এটা 2 দ্বারা গুণ দিলাম, ইজ ইকুয়াল টু 39.2 স্কয়ার, বা h ইজ ইকুয়াল টু 19.6। তাহলে এটা ক্যালকুলেটর করব, 0.2 স্কয়ার ডিভাইডেড বাই 19.6, তাহলে এটা 78.4 পাওয়া যাবে, তাহলে 78.4 মিটার। তাহলে বলছে এটা এবার 1/3 উচ্চতায়, তাহলে বাকি অংশটা আমি এখানে করব, সুতরাং 1/3 উচ্চতায়, তাহলে এটাকে এবার h প্রাইম ধরলাম, তাহলে 1/3, তাহলে h এর 1/3 1/3, তাহলে h এর মানটা হচ্ছে 78.4 গুণ 1/3, 78.4, তাহলে এটাকে 1/3 দ্বারা 26.133, তাহলে এটা 26.133 মিটার হবে। তাহলে সুতরাং বিভব শক্তি V ইকুয়াল টু mgh, তাহলে m এর মান হচ্ছে 0.3 গুণ 9.8 আর h এর মান 26.133, তাহলে এটা ক্যালকুলেটরে তুলব, 0.3 ইন্টু 9.8 ইন্টু 26.133, 76.83 জুল। যেহেতু এখানে মোট শক্তি এটা আর বিভব শক্তির পরিমাণ এটা, তাই দুটোটা সমান হবে না, যেহেতু মোট শক্তি হচ্ছে আমার ই আর এখানে হচ্ছে বিভব শক্তি ভি, দুটোটা সমান নয়, তাই মোট শক্তি বিভব শক্তির সমান হবে না, এটাই উত্তর।